আসসালামু আলাইকুম। আজ ৫ জুন ২০২৬ শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান পাকিস্তান যৌথ উদ্যোগ চমকে দিচ্ছে বিশ্বকে। ইরানকে শাস্তি দেওয়ার মতো প্রমাণ পাচ্ছে না আন্তর্জাতিক আণবিক সংস্থা। ১ বছরও টিকবে না মোদির সরকার, রাহুলের মন্তব্য। এবার বিস্তারিত। শুরুতেই বিশেষ প্রতিবেদন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি হলে পাকিস্তানের অর্থনীতিতে প্রায় $20 বিলিয়ন ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে ব্রোকারেজ প্রতিষ্ঠান ক্রেটেড সিকিউরিটিজের এক প্রতিবেদন। প্রতিবেদনে বলা হয়েছে, ধাপে ধাপে সমঝোতা প্রতিষ্ঠিত হয়ে হরমুজ প্রণালীতে স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু হলে উদীয়মান অর্থনীতিগুলোর মধ্যে পাকিস্তান সবচেয়ে বেশি সুবিধাভোগী দেশগুলোর একটি হতে পারে। ভৌগোলিক অবস্থানের কারণে আঞ্চলিক অর্থনৈতিক পুনর্বিন্যাসে পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকায়ও আসতে পারে। প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালীতে অস্থিরতার কারণে পাকিস্তানের অর্থনীতিতে ইতোমধ্যে $10 থেকে $14 বিলিয়ন ক্ষতি হয়েছে, যা দেশটির মোট দেশজ উৎপাদনের প্রায় 2 থেকে 3% সমান। আঞ্চলিক অস্থিরতার মধ্যে পাকিস্তানের গওয়াদার বন্দরকে অন্যতম সুবিধাভোগী হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। হরমুজ প্রণালীর বাইরে অবস্থানের কারণে এর কৌশলগত গুরুত্ব বাড়ছে। প্রতিবেদন অনুযায়ী ২০২৬ সালের এপ্রিলে গওয়াদার বন্দরে কন্টেইনার পরিবহন ১১,০০০ টিইউতে পৌঁছেছে, যা আগের পুরো বছরের মোট পরিমাণকেও ছাড়িয়ে গেছে। এই ধারা অব্যাহত থাকলে বন্দরটি থেকে বছরে $5 থেকে $8 কোটি রাজস্ব আয় হতে পারে। পাশাপাশি ট্রানজিট ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল সংশ্লিষ্ট আয়ও বাড়বে। সৌদি আরব ইতোমধ্যে গওয়াদারে তেল সংরক্ষণ অবকাঠামোতে বিনিয়োগ করছে। দেশটি পাকিস্তানকে $2 বিলিয়ন দিয়েছে এবং আরও $3 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিষেধাজ্ঞা শিথিল হয়ে স্থিতিশীল বাণিজ্যিক করিডোর গড়ে উঠলে পাকিস্তান ইরান বাণিজ্যের পরিমাণ স্বল্প সময়েই $2 বিলিয়ন পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে পাকিস্তানের সিমেন্ট, তৈরি পোশাক, চাল, ফলমূল ও চিকিৎসা সামগ্রী রপ্তানির সুযোগ বাড়বে। অন্যদিকে ইরান থেকে জ্বালানি, রাসায়নিক পণ্য, প্লাস্টিক ও ইস্পাত আমদানি করা যেতে পারে। ইরানের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কারণে দেশটিতে পুনর্গঠন কার্যক্রম শুরু হলে পাকিস্তানের সিমেন্ট রপ্তানিও বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পকে পাকিস্তানের জন্য বড় কাঠামোগত সুবিধা হিসেবে তুলে ধরা হয়েছে। বর্তমানে পাকিস্তান কাতার থেকে প্রতি MMBTU LNG প্রায় $13 আমদানি করে। বিপরীতে ইরানি পাইপলাইন গ্যাসের সম্ভাব্য মূল্য $6 থেকে $8 মধ্যে হতে পারে। প্রকল্পটি চালু হলে পাকিস্তান বছরে প্রায় $1.5 থেকে $2 বিলিয়ন সাশ্রয় করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত পাকিস্তান সৌদি প্রতিরক্ষা ও বিনিয়োগ চুক্তির সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব $15 বিলিয়ন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এর মধ্যে $10 বিলিয়ন সৌদি বিনিয়োগ এবং বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্য রয়েছে। এবার দেশের খবর। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের আমন্ত্রণে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার বাংলাদেশে 2 দিনের সফরে এসেছেন। মিয়ানমারের গৃহযুদ্ধ থেকে পালিয়ে এসে বর্তমানে কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া 10 লক্ষাধিক রোহিঙ্গা মুসলিমদের ক্যাম্পগুলো ফিদানের পরিদর্শনের কথা রয়েছে। সেখানে তিনি তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা টিকা, দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আফাদ, তুর্কি রেড ক্রিসেন্ট, তুর্কি দিয়ানেত ফাউন্ডেশন এবং তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত মানবিক সহায়তা প্রকল্পগুলো পরিদর্শন করবেন। পাশাপাশি ক্যাম্পে কর্মরত তুর্কি ফিল্ড হাসপাতালও তার পরিদর্শন করার কথা রয়েছে। বৈঠক চলাকালীন ফিদান খলিলুর রহমানকে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাবেন বলে আশা করা হচ্ছে। আলোচনায় থাকবে বিভিন্ন বিষয়। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক ও বাংলাদেশের মধ্যকার গভীর সম্পর্কের উপর জোর দেবেন এবং গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়া বাংলাদেশের নতুন সরকারের অধীনে দ্বিপাক্ষিক সম্পর্কের এই গতিশীলতা বজায় থাকায় সন্তোষ প্রকাশ করবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে। এছাড়া ফিদান বাণিজ্য, প্রতিরক্ষা শিল্প, জ্বালানি, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করবেন। একই সাথে ২০২৫ সালের $1.35 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্যকে $2 বিলিয়ন উন্নীত করার যৌথ লক্ষ্যের বিষয়টি পুনর্ব্যক্ত করবেন।
রোহিঙ্গা মুসলিমদের জন্য তুরস্কের মানবিক সহায়তা ইতোমধ্যে $80 মিলিয়ন ছাড়িয়ে গেছে। কক্সবাজারে টিকা, আফাদ, তুর্কি রেড ক্রিসেন্ট এবং তুর্কি দিয়ানেত ফাউন্ডেশনের নেতৃত্বে স্বাস্থ্যসেবা, বাসস্থান, শিক্ষা এবং অবকাঠামোগত প্রকল্পের মাধ্যমে 10 লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া ক্যাম্পগুলোতে তুরস্কের সহায়তা অব্যাহত রয়েছে। যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তার বিতর্কিত ভূমিকা এবং আটক হওয়ার পর গোপনে মুক্তি পাওয়া এক ছাত্রলীগ নেতার ফেসবুক স্ট্যাটাস ঘিরে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। তীব্র সমালোচনার মুখে পড়ে পরবর্তীতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে স্ট্যাটাসটি মুছে ফেলেছেন কচুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ রোকনুজ্জামান খান রোকন। স্থানীয় ও ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট সূত্রে জানা গেছে, গত 29 মে রাতে কচুয়ার জরিনা বাজার এলাকা থেকে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রোকন খানকে আটক করেন নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এএসআই বিশ্বজিৎ। কিন্তু আটকের পর তাকে ফাঁড়িতে বা আইনি প্রক্রিয়ায় না নিয়ে রহস্যজনক কারণে মাঝপথ থেকেই গোপনে ছেড়ে দেওয়া হয়। গোপনে মুক্তি পেয়েই ছাত্রলীগ নেতা রোকন খান নামের নিজ ফেসবুক আইডিতে একটি দীর্ঘ পোস্ট দেন। সেখানে তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষ বা কেউ ভুল তথ্য দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দিয়েছিল। পরে ছোট ভাইয়ের চেষ্টায় ও আল্লাহর রহমতে তিনি ছাড়া পান। এ বিষয়ে নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির এএসআই বিশ্বজিৎ বলেন, একটি ওয়ারেন্ট তামিল করার জন্য আমরা জরিনা বাজারে গিয়েছিলাম। রোকনুজ্জামান খানকে হেফাজতে নিয়ে তার ঠিকানা জানতে চাওয়া হয়েছিল, কিন্তু ওয়ারেন্ট থাকা আসামির পিতার নামের সাথে তার পিতার নামের মিল না থাকায় আমরা স্থানীয় বিএনপি নেতা আজাদ খানের শরণাপন্ন হই। পরে নিশ্চিত হওয়া যায় যে আমরা যাকে খুঁজছি এই রোকন সেই ব্যক্তি নন। ভুল ভাঙার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এবার মধ্যপ্রাচ্যের খবর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার কয়েক মাস পরও ইরানের পরমাণু কর্মসূচির মূল্যায়নে বড় ধরনের পরিবর্তনের প্রমাণ পায়নি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। বরং সংস্থাটি জানিয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি অংশের অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। বৃহস্পতিবার সদস্য রাষ্ট্রগুলোর কাছে পাঠানো IAEA এর গোপনীয় ত্রৈমাসিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর এটি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সংস্থাটির প্রথম পূর্ণাঙ্গ মূল্যায়ন। প্রতিবেদনে IAEA আবারও তেহরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা চেয়েছে। সংস্থাটির মতে, গত বছরের সামরিক হামলায় ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে নিম্ন ও উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি উল্লেখযোগ্য অংশের অবস্থান যাচাই করা সম্ভব হয়নি। ইরানের পরমাণু কর্মসূচিকে দুর্বল করা ছিল সামরিক অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য বলে এর আগে একাধিকবার দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে IAEA এর সর্বশেষ মূল্যায়নে দেখা গেছে, হামলার পরও সংস্থাটির আগের পর্যবেক্ষণের তুলনায় ইরানের পরমাণু সক্ষমতায় নাটকীয় কোনো পরিবর্তনের প্রমাণ পাওয়া যায়নি। আগামী সপ্তাহে IAEA এর 35 সদস্য বিশিষ্ট বোর্ড অব গভর্নর্সের বৈঠকের আগে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা NPT অনুযায়ী ইরানকে তার তদারকি ও নিরাপত্তা সংক্রান্ত বাধ্যবাধকতা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। IAEA এর মহাপরিচালক তেহরানকে স্পষ্টভাবে জানিয়েছেন যে কোনো পরিস্থিতিতেই একতরফাভাবে এসব বাধ্যবাধকতার বাস্তবায়ন স্থগিত করা যাবে না। IAEA জানিয়েছে, গত জুনে হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া পরমাণু স্থাপনাগুলোতে সংস্থার পরিদর্শকরা এখনো ফিরে যেতে পারেননি। ফলে সেখানে সংরক্ষিত পরমাণু উপাদানের প্রকৃত অবস্থা এবং অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হচ্ছে না। বিশেষ করে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থান নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে 60% সমৃদ্ধ ইউরেনিয়ামকে অস্ত্রমানের অর্থাৎ প্রায় 90% সমৃদ্ধ ইউরেনিয়ামে উন্নীত করতে তুলনামূলকভাবে অল্প প্রযুক্তিগত ধাপ প্রয়োজন হয়। সে কারণে এই ধরনের উপাদানের অবস্থান সম্পর্কে অনিশ্চয়তা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। লেবাননের দক্ষিণাঞ্চলীয় ঐতিহাসিক বুফোর্ড দুর্গের কাছে একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ এক বিবৃতিতে গোষ্ঠীটি এই তথ্য নিশ্চিত করেছে। হিজবুল্লাহ জানায়, কালাত আল শাকিফ শহরের উপকণ্ঠে বুফোর্ড দুর্গের কাছাকাছি এলাকায় তারা হামলাটি চালায়। ট্যাঙ্ক ধ্বংস করার পাশাপাশি ওই এলাকায় সদ্য স্থাপিত ইসরায়েলি সামরিক বাহিনীর একটি লজিস্টিক সাপোর্ট সেন্টার বা রসদ সরবরাহ কেন্দ্রকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে তারা।
হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযানের অংশ হিসেবে মাত্র 3 দিন আগে লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিহ শহরের কাছে অবস্থিত এই কৌশলগত ও প্রতীকী দুর্গটির নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি বাহিনী। তবে দুর্গটি দখলের পর থেকেই হিজবুল্লাহর ড্রোন ও চোরাগুপ্তা হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ট্যাঙ্ক ধ্বংসের এই ঘটনাকে ইসরায়েলি অগ্রযাত্রার বিরুদ্ধে হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের একটি বড় উদাহরণ হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকরা। তবে এই ক্ষয়ক্ষতির বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম পেতে ওয়াশিংটনের দেশটির সাথে কোনো চুক্তির প্রয়োজন নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি কথা বলেন। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, আমরা চাইলে এখনই এটি পেতে পারি। আমার মনে হয় না আমরা যদি চাই তবে তারা আমাদের আটকাতে পারবে, কিন্তু এখনই এর কোনো প্রয়োজন নেই। এটি মাটির নিচে সুরক্ষিত অবস্থায় রয়েছে। ট্রাম্প আরো বলেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সঙ্গে দেখা করতে চান না। তবে তার মতে যদি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো চুক্তি হয় তাহলে তাদের মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, যদি এমনটা হয় আমি সম্মানজনক আচরণই করব। এবার প্রতিবেশী দেশের খবর। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী আর 1 বছরও টিকবেন না বলে মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী। তার দাবি, যে প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর ভর করে সরকার পরিচালিত হচ্ছে তা এখন ভেতর থেকেই দুর্বল হয়ে পড়েছে। পাশাপাশি নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে প্রধানমন্ত্রী জরুরি অবস্থার মতো কঠোর পদক্ষেপও নিতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। নয়াদিল্লিতে আদিবাসী জনগোষ্ঠীর এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রাহুল গান্ধী। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরে অসন্তোষ বাড়ছে এবং সেখানকার অনেকেই বিরোধী শিবিরের সঙ্গে তথ্য ভাগাভাগি করছেন। তার ভাষায়, দেশের সিস্টেমের মধ্যে একটি সংঘবদ্ধ বিক্ষোভ তৈরি হচ্ছে। যে সিস্টেম এক সময় নরেন্দ্র মোদী নিয়ন্ত্রণ করতেন, সেই সিস্টেমই এখন আমাকে তার সম্পর্কে তথ্য দিচ্ছে। গোটা ব্যবস্থার ভেতর থেকে একটি বড় ঝাঁকুনি আসতে চলেছে। কংগ্রেস নেতা দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং তাদের পরিবারের সদস্যদের সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়মিতভাবে তার কাছে পৌঁছাচ্ছে। এসব ঘটনার ভিত্তিতে রাহুল গান্ধীর মন্তব্য, আমার হিসেবে নরেন্দ্র মোদী আর 1 বছরও প্রধানমন্ত্রী থাকবেন না। কংগ্রেস নেতা দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, ভারতের সামনে একটি বড় অর্থনৈতিক সংকট এগিয়ে আসছে, যা মোকাবেলার জন্য প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা বা শক অ্যাবজার্ভার ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি ধ্বংস করে ফেলেছে। এর ফলে আন্তর্জাতিক অর্থনীতির অস্থিরতার প্রভাব আরো তীব্রভাবে দেশের উপর পড়তে পারে। এখানেই থেমে থাকেননি রাহুল গান্ধী। তিনি দাবি করেন, যে নির্বাচন কমিশনকে মোদী নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বলে মনে করা হয়, সেই নির্বাচন কমিশনের কার্যালয় থেকেও আমার কাছে বার্তা আসে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও তদন্তকারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও নিয়মিত তথ্য পাঠান। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে নির্মাণের অভিযোগে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচলের রাজধানী ইটানগড়ে 15টি মসজিদ সিলগালা করে দিয়েছে রাজ্য প্রশাসন। গতকাল 4 জুন বৃহস্পতিবার মসজিদগুলো সিলগালা করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির তথ্য অনুসারে বিনা অনুমতিতে নির্মিত এই মসজিদগুলোর বিরুদ্ধে ব্যাপক প্রচারাভিযানে নেমেছিল অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইউথ অর্গানাইজেশন এপিওআই নামের একটি সংস্থা। এপিওর অভিযোগ, অবৈধ এসব মসজিদ স্থাপনের মাধ্যমে স্থানীয় জনবিন্যাস পরিবর্তন করার চেষ্টা করছে মুসলিমদের একাংশ। সম্প্রতি এই ইস্যুতে রাজধানী ইটানগড়ে লাগাতার ধর্মঘটের ডাক দেয় এপিওআই, সেই সঙ্গে হুমকি দেয়, যদি প্রশাসন শিগগিরই ব্যবস্থা না নেয় তাহলে এই ইস্যুতে বৃহত্তর গণ আন্দোলনে নামবে সংস্থাটি। তারপরই বৃহস্পতিবার মসজিদগুলো সিলগালা করে রাজ্য প্রশাসন। 4 জুন বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ্য সরকারের মুখপাত্র এবং শিক্ষামন্ত্রী পিডি সোনা বলেন, চলতি 2026 সালের জানুয়ারিতে এপিওআই ও প্রতিনিধি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর মধ্যে একটি বৈঠকে বিষয়টি প্রথম সরকারের নজরে আনা হয়েছিল। বৈঠকের পর সরকার জেলা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় অনুমতি ছাড়া নির্মিত স্থাপনাগুলো চিহ্নিত করার নির্দেশ দেয়। পরবর্তীকালে একটি সরকারি সমীক্ষায় ইটানগড়ে 15টি অননুমোদিত মসজিদ চিহ্নিত করা হয়। সাংবাদিকদের পিডি সোনা জানান, রাজধানী কর্তৃপক্ষ চিহ্নিত স্থাপনাগুলোর মধ্যে 12টি সিল বা খালি করা সংক্রান্ত আইনি প্রক্রিয়া আগেই শেষ করেছিল। বাকি 3টি মসজিদের ব্যাপারে 1 জুন মুখ্যমন্ত্রী এবং এপিআইওআই নেতাদের মধ্যে আরেকটি বৈঠকে পর্যালোচনা করা হয়। পরে সেই মসজিদগুলো সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়। যে উদ্বেগের কারণে এপিওআই ধর্মঘটের ডাক দিয়েছিল, আইনসম্মত প্রশাসনিক পদক্ষেপের
তার সমাধান করা হয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে ধর্মঘটের ডাক দেওয়ার আগে AIOI তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে, সাংবাদিকদের বলেছেন পিডি সোনা। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মালিক। নিজের আত্মাকে শান্তি দিন। কিভাবে নিজের আত্মাকে শান্তি দিবেন? ভোগে আসলে সুখ নেই, সুখ ত্যাগেই। আপনি আপনার আত্মাকে তখনই শান্তি দিতে পারবেন যখন আপনি কোনো ত্যাগের কাজ করবেন। ধরুন মনটা খুবই অস্থিরতার মধ্যে রয়েছে, আপনি চলে যান গরিব দুঃখীদের কাছে, তাদের সঙ্গে একবেলা বসে খান, আপনি তাদেরকে খাওয়ান, অথবা এতিমখানার সন্তানদের সঙ্গে দিন কাটান, অথবা আরও ভালো ভালো কাজ, চমৎকার কাজ করুন, দেখবেন মন প্রশান্তিতে ভরে উঠেছে। সুতরাং মনকে শান্ত করার জন্যে কখনোই অসৎ কাজে নেমে পড়বেন না। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।